আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবু মোহাম্মদ আব্দুল্লাহ আপনাদের যে একটা কোর্স নিচ্ছি, আমার খুব পছন্দের একটি কোর্স। বিষয়বস্তুগুলো আমার খুব ভালো লাগার কারণ আহ, এই আমি সবসময় চাই যে আমার পরিচিত মানুষজন বা আমি যাদেরকে চিনি জানি তারা যেন সবাই লাইফে কিছু করতে পারে, স্বাধীন হতে পারে, এমন পেশায় নিয়োজিত হয়ে জীবন কাটাতে পারে যে পেশা থেকে সে আনন্দ পাবে, সে ফিনান্সিয়াল গেইন পাবে, সে ভালো থাকবে এবং তার পরিবার ভালো থাকবে। তো সেই উদ্দেশ্যেই তার জব এবং তার দীর্ঘমেয়াদের জবগুলো, দ্যাট মিনস কেরিয়ার যেন তার ভালো থাকে, সেই ভালো কেরিয়ারের জন্য, ভালো জবের জন্য কি প্রিপারেশন নেওয়া যায়, কিভাবে প্ল্যানিং করা যায়, সেটা নিয়েছিল আমাদের এই কোর্সটা। আর সেই কোর্সের এখন হচ্ছে চলে আসছি আমরা একদম লেসন 16-এ। লেসন 16 হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর এ জব। চাকরিতে অ্যাপ্লাই করার কি উপায় বা ধাপগুলো কি কি। ওয়েল, মনে হতে পারে এটা আবার পড়ার কি আছে, এটা আবার জানার কি আছে। ইমেল আইডি থাকবে, সেখানে ইমেল করে দেবো সিভি, অথবা হার্ড কপি পাঠানোর একটা অ্যাড্রেস থাকবে, সেখানে সিভি পাঠিয়ে দেবো, দ্যাটস ইট। হ্যাঁ, অবশ্যই দ্যাটস ইট, কিন্তু এর মধ্যেও কিছু স্টেপ ফলো করলে হবে কি, আপনার ব্যাপারে তাদের গ্রহণযোগ্যতা বা আপনার প্রতি তাদের একটা পজিটিভ ইমপ্রেশন আসবে। আর শত শত হাজার হাজার অ্যাপ্লিকেন্টের মধ্যে কোনো একটা অ্যাপ্লিকেন্টের প্রতি একটু সফট কর্নার, একটু গ্রহণযোগ্যতা, কনসিডারেশন আসবে, এটা কেই না চায়। ঠিক আছে, তো এই উদ্দেশ্যে আসুন শুরু করি। এটাতে আমরা দেখব যে হাউ টু অ্যাপ্লাই ফর এ জবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে রাইট এ রেলিভেন্ট কভার লেটার। প্রথমে আপনাকে যেটা করতে হবে যে একটা রেলিভেন্ট কভার লেটার লিখতে হবে। যেই জবে অ্যাপ্লাই করছেন সেই জবের নাম, ঠিকানা, পোস্ট দিয়ে কাকে পাঠাবেন, তার অ্যাড্রেস, সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিয়ে, কেন আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করছেন সেটা দিয়ে, এবং আপনি যে জেনে শুনে এবং আপনি যে ভবিষ্যৎ মাথায় রেখে অ্যাপ্লাই করছেন, এই কথাগুলো লিখে আপনাকে একটা কভার লেটার লিখতে হবে। সেকেন্ড যে স্টেপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপডেট সিভি অ্যান্ড অ্যাটাচ এ রিসেন্ট ফর্মাল পিকচার। মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন এর সাথে আপনার যে সিভিটা থাকবে সেই সিভিটা কিন্তু আপডেটেড হতে হবে। আপনি 2022 সালে অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি 2022-এর সেপ্টেম্বরে অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি 2022-এর জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে একটা ইম্পর্টেন্ট ট্রেনিং এ গিয়েছিলেন, বা একটা ইন্টারেস্টিং একটা কাজ করেছেন, আপনি একটা প্রজেক্টে কাজ করেছেন, টেম্পোরারিলি আপনি একটা রিসার্চে কাজ করেছেন, ফ্রিল্যান্সিং এ কিছু করেছেন, আপনি বলার মতন কিছু করেছেন, আপনার অবশ্যই সেটা বলে আপনার সিভিটা আপডেট করে তারপরে পাঠানো উচিত। 21 সাল পর্যন্ত যা ছিল সেটা 22 সালে কোনো একটা কাজ হয়ে যাওয়ার পরেও পাঠাবেন না। 22 সালে আপনি যদি কিছু করে নাও থাকেন তাহলে সিভির পাশে অন্তত রিনেম করবেন সিভি আন্ডারস্কোর বা ড্যাশ দিয়ে আপনার নাম, তারপর ড্যাশ বা ডট বা আন্ডারস্কোর দিয়ে সাল লিখে দিবেন 2022। এটাতে হবে কি, তারা বুঝবে যে আপনি আপনার সিভিটা সময়ের সাথে আপডেট করেন। তো আপডেট সিভি বললাম, যেভাবে আপনি যে পোর্শনে ওয়ার্কশপ, সেমিনার কিছু করে থাকলে সেটা আপডেট করবেন এবং এর সাথে একটা রিসেন্ট ফর্মাল পিকচার অ্যাটাচ করবেন। আপনি ডেফিনেটলি, আমরা সাধারণত দেখি অনেক আগের ছবি আমরা দিয়ে থাকি, কিন্তু আপনি চেষ্টা করবেন যে একদম রিসেন্ট টাইমে তোলা, বা না হলেও অ্যাটলিস্ট 6 মাস 1 বছর আগে তোলা, এবং খেয়াল রাখবেন যে 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে তোলা ছবি আর আপনার বর্তমান ফিজিক্যাল স্ট্রাকচার কন্ডিশন যেন মানে খুব বেশি ডিফার না করে। আপনি যদি 1 বছর আগের ছবি দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে আপনার 1 বছর আগের অবস্থা আর বর্তমান অবস্থা যেন একই রকম থাকে, তাহলে ছবি 1 বছরের আগের হলেও অসুবিধা নেই। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ছবি একরকম দিচ্ছি আর আমি বর্তমানে অবস্থার ভিন্ন। সো আমাকে যদি ইন্টারভিউ কলে ডাকে তখন একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আমি দিয়েছিলাম খুব, হয়তো বা আমি তখন ফিজিক্যাল স্ট্রাকচার একরকম ছিল, আমার চুল একরকম ছিল, আমার মুখের অবয়ব একরকম ছিল, হয়তো মোটা ছিলাম বা চিকন ছিলাম, এখন আবার হঠাৎ করে অপোজিট হয়ে গেছি, চুলের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, দাড়ি গোঁফ চেঞ্জ হয়ে গেছে। তো হঠাৎ করে এরকম যদি একটা স্টার্ক ডিফারেন্স থাকে, অনেক বেশি পার্থক্য থাকে, তখন কিন্তু আপনাকে দেখে তারাও একটু ভরকে যাবে যে ছবি দেখলাম কার আর সামনে আসলো কে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আপনি, এই জন্য বলা হয় রিসেন্ট ফর্মাল পিকচার। আর অবশ্যই, কারণ আমরা অনেক সময় সিভিতে দেখি যে ইনফর্মাল ছবি, ক্যাজুয়াল ছবি দেয়া থাকে, ওটা কোনোভাবেই উচিত না। কারণ আপনি তো মানে কোনো হেলা খেলা বা জাস্ট নর্মালি ইয়ার্কির জন্য দিচ্ছেন না, আপনি দিচ্ছেন একটা জবের জন্য। তো জবের জন্য যে পরিবেশ, যেখানে যেরকম অ্যাটায়ার এক্সপেক্ট করা হয়, সেখানে সেরকম ভাবেই আপনার ছবি দিবেন এবং রিসেন্ট ছবি দিবেন, এই জন্যই যেন আপনি বর্তমানে দেখতে যেমন হন, আপনি যদি ইন্টারভিউ কল পান তাহলে আপনাকে দেখেও যেন তারা সেটাই মনে করে। এরপর
মেক নাম্বার 3 তে পড়ছি, মেক দ্য ফাইনাল ডকুমেন্ট উইথ কভার লেটার ফার্স্ট ফলোড বাই সিভি উইথ আ রিসেন্ট অ্যান্ড ক্লিয়ার ফর্মাল পিকচার। আবারও বলছি ওই কথাটা, পিকচারের কথাটা, যে আপনার সিভিতে যেন অবশ্যই রিসেন্ট টাইমে তোলা আর হচ্ছে একটা ক্লিয়ার ফর্মাল পিকচার। ওয়েল, রিসেন্ট নিয়ে একটা কথা বলি, কারণ আমরা কিন্তু প্রায় রিসেন্ট ওয়ার্ডটা ভুল ভাবে ইউজ করি। যেমন আমি প্রায় বলতে শুনি যে যাবা, হ্যাঁ যাবো, তো রিসেন্টলি যাবো। রিসেন্টলি যাবো কিন্তু হয় না, খেয়াল রাখবেন। রিসেন্ট মানে হচ্ছে মানে একদম সাম্প্রতিক, আপনি করেছেন। রিসেন্ট পাস্ট মানে হচ্ছে যে কিছুদিন আগে একটা কাজ করেছেন, বা মানে এই একটু আগে করেছেন, এরকম কি রিসেন্টলি আই হ্যাভ ডান দিস, মানে আমি এই সাম্প্রতিক সময় কিছুদিন আগে এই কাজটা করেছি, এভাবে বলবেন। সো রিসেন্টলি খেয়াল রাখবেন, যেটা কিন্তু পাস্ট বোঝায়, ইমিডিয়েট পাস্ট বোঝায়, হয়ে গেছে এরকম কিছু বোঝায়, হবে এরকম কিন্তু না। অনেকেই কিন্তু আমরা রিসেন্ট বলে তারপর হচ্ছে ফিউচার সেন্টেন্সের কথা বলি, দ্যাট ইজ টোটালি রং। তো আপনার ডকুমেন্টটা এভাবে সাজাবেন, ফাইনাল ডকুমেন্টটা যেন প্রথমে থাকে কভার লেটার, এরপরে থাকে সিভি, আর সিভির সাথে আপনার ছবি। যদি আপনি কুরিয়ারে পাঠান তাহলে অবশ্যই আগে কভার লেটার, তারপরে আপনার সিভি, আর সিভির সাথে ছবি। আর ছবিটা আপনি বেটার হয় যদি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে দেন রাইট সাইডে স্ট্যাপলিং করে, কারণ প্রিন্ট করা কালার ছবিতে অনেক সময় পার্থক্য থাকে, ভালো আসে না। তো এটা করতে পারেন। আর যদি ছবি না থাকে সেই ক্ষেত্রে প্রিন্ট করে ওটাও দিতে পারেন। আর হচ্ছে কভার লেটারের সাথে সিভিটা আবার অ্যাটাচ করবেন, দ্যাট মিনস স্ট্যাপলিং করবেন বাম পাশের উপরে কর্নারে। এরপরে বেটার হয় যদি সিভিটা ভাঁজ না করে A3 বা বড় ধরনের যে খামগুলো আছে, আপনার যে A4 যে খামটা থাকে সেই খামের মাধ্যমে পাঠাবেন, মানে আপনার পেপারের সাইজ যেটা থাকবে সেই সাইজেরই খামে পাঠাবেন। না হলে A3তেও পাঠাতে পারেন, কিন্তু ওই A4 সাইজে পাঠালে বেটার, মানে আপনার পেপারের যে যে পেজে প্রিন্ট করা থাকছে সেই পেজে। A3 A4 দুটোতেই পাঠানো যায়, বাট আমি বলবো যে ভাঁজ না করে পাঠানোটাই বোধহয় ভালো। ভাঁজ করলেও পাঠানো যায়, অসুবিধা নেই, কারণ আপনি ভাঁজ না করে সিভি পাঠালেও সেটা খুলে কিন্তু ওরা ভাঁজ করতেও পারে। সো A3 A4 যেটাতে পাঠাতে পারেন, বাট আমি বলবো প্রাইমারিলি চেষ্টা করবেন ভাঁজ না করতে। বাট যাই হোক, তো তারপরে আপনার ডকুমেন্টটা গেল এভাবে, সেই ডকুমেন্টের উপরে কিন্তু সুন্দর করে সবকিছু লিখবেন। এরপরে কথা হচ্ছে, যদি আপনি অ্যাপ্লাই করছেন হার্ড কপির মাধ্যমে, তাহলে আপনার এনভেলপের উপরে কিন্তু সবার উপরে লেখা থাকবে যে সিভি ফর দ্য পোস্ট অফ এটা, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এটা, সিভি অথবা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এটা লেখা থাকবে প্রথমে। আর তারপরে ওই খামের দুই সাইডে টু, কোন জায়গায় লিখতে বুঝতে পারছেন, ডান সাইডে কর্নারে 2 দিয়ে, তারপর হচ্ছে রিক্রুটারের যেখানে যাবে সেখানকার অ্যাড্রেস ক্লিয়ারলি বড় করে সুন্দর করে, এবং একজনের কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, ফোন নাম্বার থাকবে, কন্ট্যাক্ট নাম্বারটা এখন অবশ্যই থাকবে, তারপর হচ্ছে জেলা ওটা অবশ্যই দিবেন, পোস্ট কোড দিয়ে দিলে আরো ভালো। মাঝখানে একটা লাইন দিবেন, তারপরে হচ্ছে বাম সাইডে হচ্ছে ফ্রম, আপনার নাম, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার, পোস্ট কোড সবকিছু থাকবে, ডিস্ট্রিক্ট সবকিছু। তো এইভাবে হচ্ছে আপনি হার্ড কপিতে রাখবেন, এবং চেষ্টা করবেন হার্ড কপিতে বা ওই খামে সিভিটাকে বা এই কমপ্লিট ডকুমেন্টটাকে এমন ভাবে প্লেস করতে যেন একদম খুলতে যে প্রথমেই যেন আপনার সিভিটা ছিঁড়ে না যায়। দ্যাট মিনস খামটা একটু বড় হলেও ভালো, সিভিটা যদি একটু নিচের দিকে থাকে তাও ভালো, যেন খামটা যে আপনি ওটা যে স্কচ টেপ দিয়ে হোক, স্ট্যাপলিং করে হোক, আপনি যে ওটা গ্লু দিয়ে হোক আটকে দেবেন, ওরা যখন খামটা খুলবে, খামটা খোলার সময় যেন আপনার সিভিটাও ছিঁড়ে না যায়। এই জন্য সিভিটা একটু নিচের দিকে থাকলে ভালো, আর হচ্ছে খামটা বা একটু বড় হলে ভালো। আর যদি ফোল্ড করে দেন সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই। তারপরে হচ্ছে রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড লিমিটেড ওয়ার্ডস ইন সাবজেক্ট লাইন। এরপরে হচ্ছে আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করবেন, সেই জবের জন্য আপনাকে তো একটা সাবজেক্ট লাইন লিখতে হবে। সেই সাবজেক্ট লাইনে কি লিখবেন, যে আই এম অমুক, আই এম অ্যাপ্লাইং ফর দিস জব, না, আপনার সাবজেক্ট লাইনে অ্যাপ্রোপ্রিয়েট কথা লিখবেন এবং খুব লিমিটেড ওয়ার্ডসে লিখবেন। সিম্পলি লিখেন সিভি ফর দ্য পোস্ট অফ এইটা, এবং ইনভার্টেড কমার মধ্যে রাখবেন হচ্ছে পোস্টের নামটা, এবং ক্যাপস লকে দিবেন সিভি, অবশ্যই সিভি সবসময় ক্যাপস লকে লেখাটাই বেটার। সিভি ফর দ্য পোস্ট অফ, তারপর হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকবে আপনার পোস্টের নাম। খেয়াল রাখবেন এর বেশি না, কারণ কি এর বেশি লেখার দরকার নেই তো, কারণ আমরা সাবজেক্ট লাইনে তো সারাক্ষণ দেখবো না, সাবজেক্ট লাইনটা দেখবো শুধুমাত্র জানার জন্য যে এই মেলটা কোন পারপাজে আসছে সেটা জানার জন্য। আর এরপরে হচ্ছে আপনার বডি যেটা থাকছে, সেই বডি পার্টে কি লিখবেন, লাস্ট পোর্শনে দেখছি, রাইট এ শর্ট নোট ইন দ্য মেল বডি সেকশন উইথ অল সর্টস অফ কন্ট্যাক্ট ডিটেইলস। আপনার ওই
ইমেইলে ওই যে জায়গাটাতে আপনি ডিয়ার স্যার বা ডিয়ার হায়ারিং ম্যানেজার বলে আমরা লিখবো, সেই লেখাটা একটা শর্ট নোট থাকবে ওই বডি সেকশনে, এবং সেখানে আপনার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস থাকবে। আপনার ইউটিউব, আপনার লিঙ্কডইন, আপনার ফেসবুক, আপনার ইনস্টা, আপনার টুইটার, সমস্ত কিছু। এবং আপনার যদি আরেকটা ইমেল আইডি থেকে থাকে সেটা, আপনার যদি আরেকটা ফোন নাম্বার থেকে থাকে সেটা, সবকিছু দিয়ে রাখবে। কারণ বলা যায় না ওরা কোনটাতে আপনাকে দেখবে বা কোনটা ওদের জন্য সুইটেবল মনে হবে সেটাতে ওরা ক্লিক করে দেখবে। এবং হাইপার লিঙ্ক করে দেবেন, ডেফিনেটলি লিঙ্ক অ্যাড করে দেবেন। তো এভাবে মেইল বডিতে খুব সামান্য কথা লিখবেন, যে ওটা কিভাবে লিখবেন একটা লেকচারের মাধ্যমে, একটা আরেকটা সেশনের মাধ্যমে দেখাচ্ছি। তারপরও বলছে যে খুব সামান্য 2-3 লাইনে কথা লিখবেন, কারণ আপনি অলরেডি কভার লেটারের মধ্যে এই অ্যাপ্লিকেশন রিলেটেড কথাবার্তা লিখেছেন। সিভি অলরেডি আপনার যোগ্যতা নিয়ে যাচ্ছে ওই যে মেইলটা করবে তার কাছে। আবার হচ্ছে সাবজেক্ট লাইনেও লিখেছেন আপনি কিসের জন্য মেইলটা করছেন। এই জন্য মেইল বডিতে খুব সামান্য কথা লিখবে, কারণ মেইল বডিতে অনেকেই বড় করে মেইল লিখে সেই কভার লেটারের মতন। কভার লেটারের মতো করে এখানে লেখা ঠিক না, কারণ আপনি অ্যাটাচ করে পাঠালেন, মেইলে পাঠালেন, তারপর অ্যাটাচমেন্ট পাঠালেন। তো অ্যাটাচমেন্ট তারা হচ্ছে ওটা ডাউনলোড করে তারা একটা বক্সে রেখে দিবে, আর মেইলের কথা তো তারা ভুলেই যাবে স্বাভাবিকভাবে। সো মেইলে যদি অনেক বড় কথা লেখা হয় তাহলে কিন্তু মুশকিল, কারণ মেইলের ওই কথাটার সাথে কিন্তু আর মনে থাকবে না যে এই মেইলটা দ্বিতীয়বার তার পড়া হবে না সহজে, এবং এই মেইলটা কিন্তু আর কেউ জানবেও না যে কোত্থেকে আসছিল। মেইলটা খোলার পরে সিভি দেখে ভালো লাগলে তারা ডাউনলোড করে রাখার পরে তারপরে সিভি থেকে কথা হবে। সো সিভির সাথে কভার লেটার থাকলে ওইটা নিয়ে তখন আলোচনা হবে, ওইটা নিয়ে তখন সেটা কনসিডার করা হবে। কিন্তু কভার লেটারের কথাবার্তা যদি আপনি কভার লেটারে কম লিখে মেইল বডিতে বেশি লিখে দেন তাহলে কিন্তু ভুল হবে। সো মেইলের বডিতে খুব সংক্ষিপ্ত কথা লিখবেন, কারণ মেইল বডিটা ওপেন করা হয় শুধুমাত্র কোন পোস্টের জন্য ইমেলটা আসছে আর অ্যাটাচমেন্ট কি আসছে সেটা ডাউনলোড করে রাখার জন্য। এই সো এই জন্য বলা হচ্ছে যে শর্ট নোট লিখবেন মেইল বডি সেকশনে, এবং আপনার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবেন মেইল বডিতে। ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ জব। যদি আমি আবার একটু রিভিউ করি তাহলে বলতে পারি যে প্রথমে হচ্ছে রাইট এ রিলেভেন্ট কভার লেটার। প্রতিবার যখন আপনি অ্যাপ্লাই করবেন একটু দেখে নেবেন যে কভার লেটারটা যেন একটু আপডেট করা হয়ে থাকে, বা কভার লেটার যেন একটু আপনি চেঞ্জ করে দেন, কিছু না কিছু ওয়ার্ডস ইন্ডাস্ট্রি অনুযায়ী চেঞ্জ করে দেন, যেটা আমরা নিড ফর কভার লেটার, হাউ টু রাইট এ কভার লেটার ওই সেকশনে দেখেছি। তারপরে হচ্ছে আপনার সিভি এবং আপনার আপডেট করবেন। যদি আপডেট করার কিছু থাকে তাহলে অবশ্যই আপডেট করবেন, আর আপডেট করা না থাকলে না তখন তো আর করার কিছু নেই। আর ছবি চেষ্টা করবেন যে যে ছবি দিবেন আপনি যেন বাস্তবে ওই সময়ও দেখতে ওই রকমই থাকেন, খুব বেশি পার্থক্য যেন না থাকে। আর তারপরে হচ্ছে আপনার ফাইনাল ডকুমেন্টটা আপনি বানাবেন এইভাবে যে প্রথমে কভার লেটার থাকছে, তারপরে হচ্ছে সিভি 2 পেজ থাকছে বিগিনার হিসেবে এন্ট্রি লেভেল জবের জন্য। আপনি যদি হার্ড কপিতে এবার পাঠান, কুরিয়ার করে পাঠান, তাহলে চেষ্টা করবেন যে A3 বা A4 খামে পাঠাতে। আর যদি ভাঁজ না করে বড় খামে পাঠান তাহলে দেখা যাবে যে যেন সিভিটা আপনার নিচের দিকে থাকে, উপরের কিছু পোর্শন খালি রাখবেন, যেন খামটা যারা ছিঁড়বে বা খামটা যারা ওপেন করবে তারা যেন ওই আপনার সিভিটা বের করতে সিভির কোনো অংশ ছিঁড়ে না যায়। আচ্ছা, আর হচ্ছে খামের উপরে সুন্দর করে উপরে লিখবেন সিভি ফর দ্য পোস্ট অফ, মনে করেন ওটাই হচ্ছে আপনার একটা ইমেল লেখার বডি সেকশনটা। তো উপরে লিখবেন সাবজেক্ট লাইনের মতন করে যে সিভি ফর কোন পোস্ট, সেটা পারলে আন্ডারলাইন করে দিবেন, পোস্টের নাম সিভি আর পোস্টের নামটা আন্ডারলাইন করে দেবেন। এরপরে একটা টান দেবেন, তারপরে হচ্ছে টু অ্যান্ড ফ্রম লিখবেন। রাইট সাইডে টু থাকে, সেখানে খুব ক্লিয়ার করে স্পষ্ট ভাষায় সুন্দর করে লিখবেন বড় করে, যাকে পাঠাচ্ছেন। কথা যেন বা লেখা যেন একদমই পেঁচিয়ে না যায়, অনেক সুন্দর করে লিখতে যে যেন আপনি খুব বেশি ডিজাইন করে না ফেলেন, কারণ আপনি ডিজাইন করে লিখলেন, সুন্দর করে লিখলেন, ঠিক আছে, কিন্তু এটা যে পড়বে কুরিয়ার পার্সনরা তাদের কাছে যেন কঠিন না লাগে। সো স্পষ্ট করে সুন্দর অক্ষরে ফাঁকা ফাঁকা করে বড় করে ক্লিয়ারলি লিখবেন। আর যাকে পাঠাচ্ছেন তার একটা ফোন নাম্বার, ওই প্রতিষ্ঠানের কারো ফোন নাম্বার, কিছু না কিছু একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবেন, কারণ ওই খামটা নিয়ে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে অফিস বন্ধ হয়ে গেছে বা কাঙ্ক্ষিত লোকটা নেই, তাহলে সিভিটা কাকে জমা দেবে? সিভিটা যে একটা আসছে, সিভি যে ওখানে জমা দেবে, এটার জন্য কিন্তু তখন তারা ওই ফোন নাম্বার থাকলে টু যাকে আপনি অ্যাড্রেস করে পাঠাচ্ছেন সেই ব্যক্তির ফোন নাম্বার থাকলে বা কারো পরিচিত কারো ফোন নাম্বার থাকলে আশেপাশে রিলেটেড কারো, তাকে ফোন করে অন্তত বলতে পারবে যে একটা সিভি আসছে রাখার জন্য। ফোন নাম্বার না দিলে কিন্তু খুবই মুশকিল। একইভাবে আপনি ফর্ম যখন লিখবেন সেখানে আপনার ফোন নাম্বার থাকবে, কারণ যদি কোনো সমস্যা হয় তারা কল ব্যাক করবে যে আপনার একটা সিভি ছিল বা একটা কোরিয়ার ছিল সেটা আমরা দিতে পারছি না, বা এই সমস্যা হয়েছে, সো আপনার কাছে ব্যাক দিচ্ছি বা কি করবো আপনি বলেন। সো আপনারও ফোন নাম্বার ওখানে অবশ্যই রাখা উচিত এবং ক্লিয়ারলি আপনার অ্যাড্রেস থাকা উচিত। তো এভাবে আর কি পোস্ট কোড দিয়ে পরিষ্কারভাবে নাম ঠিকানা লেখা উচিত। তারপরে হচ্ছে যদি আপনি ইমেলে পাঠান আপনার সিভিটা, তাহলে
সাবজেক্ট লাইনে খুব সংক্ষিপ্তভাবে সিভি ফর দ্য পোস্ট অফ, ক্যাপস লকে সিভি থাকবে এবং পোস্টের নামটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আর এভাবে আপনি খুব সংক্ষিপ্তভাবে লিখবেন, আর বডিতে খুব কম কথায় লিখবেন যে আপনি মেইলটা পাঠাচ্ছেন এই পোস্টে জব করার জন্য। আর সেই কথাটা কেমন হবে বা কিভাবে লিখবেন সেটা আমি পরবর্তীতে জানাচ্ছি। ঠিক আছে, এই স্টেপগুলো ফলো করে আপনি জবে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন।